তেসরা জুলাই 2026। খুব ভোরে বর্ধমান থেকে বেরিয়ে আমরা দুপুরের মধ্যেই এসে পৌঁছে গেছিলাম মন্দারমণিতে। তারপর বাকি সময় মন্দারমণির সমুদ্র সৈকতে আমরা সময় কাটিয়েছি। এখন রাত্রিবেলা সমুদ্রের জোয়ার আসা কিছুটা দেখলাম মেন সি বিচ থেকে। তারপর ফিরে এলাম রিসর্টে। রিসর্টে ফিরে আসতেই শুরু হলো বৃষ্টি। রিসর্টটা যেহেতু সমুদ্র লাগোয়া, তাই রিসর্টের ভিতরে যে ছোট ছোট আটচালাগুলো করা আছে, ওখানে বসেই সমুদ্র উপভোগ করা যায়। সেখানে বসেই কিছুক্ষণ সমুদ্র উপভোগ করার পর কখন বৃষ্টির শব্দ শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছি। সকাল হয়েছে, ঘুমও ভেঙেছে। যেহেতু বর্ষাকাল, তাই সমুদ্রের যে সূর্যোদয়ের দৃশ্য, সেটা এখন দেখা যাচ্ছে না। কিন্তু সূর্যোদয়ের দৃশ্য দেখা না গেলেও সূর্যোদয়ের মুহূর্তে আমরা এসে পৌঁছে গেছি সমুদ্র সৈকতে। বেশি ভিড় নেই, সমুদ্র সৈকত প্রায় খালি। জলের সুন্দর দাগ, জলের ঢেউয়ের সুন্দর দাগ পড়ছে সমুদ্রের বালিতে, উপকূলের বালিতে। সেই দাগগুলো দেখে সমুদ্রের যে একটা অপার সৌন্দর্য এই খুব সকালে বা ভোরে, সেটা আমরা উপভোগ করছিলাম। শান্ত সমুদ্র তট, মানে লোকজনের ভিড় নেই। সমুদ্র তো আর শান্ত নয়, সমুদ্র তার বিরাট জলরাশি নিয়ে গর্জন করতে করতে এগিয়ে আসছে। আর সেটাই আমাদের চোখে অপূর্ব সুন্দর হয়ে ধরা পড়ছে। হালকা হালকা আলো ফুটেছে, এখনও সেভাবে চড়া রোদ ওঠেনি। আর রোদ মনে হয় আজকে উঠবেও না সেরকম, কারণ খুবই মেঘ করে আছে। অগণিত ঢেউ, যা গুণে শেষ করা যাবে না, সেই ঢেউগুলো একের পর এক এসে আছড়ে পড়ছে সমুদ্র তটে। আমরা সেটাই দেখছিলাম একভাবে, এক নাগাড়ে। দেখতে খুব ভালো লাগছিল। এবারে আমরা মন্দারমণি এসেছি কেবলমাত্র মন্দারমণি সমুদ্র সৈকত বা সমুদ্রকেই উপভোগ করার জন্য। এখান থেকে আর কোথাও যাব না। যাব একমাত্র লাল কাঁকড়ার বীচ, সেটা বিকেলবেলা যখন ভাটা হবে তখন। এখন সমুদ্রে শুরু হয়েছে আবার জোয়ারের আসা, মানে সমুদ্র জল ভাটা থেকে একটু একটু করে এগিয়ে আসছে জোয়ারের জল নিয়ে একদম সমুদ্র পাড়ে। মানে এবার জল বাড়ছে সমুদ্রের সাথে সাথে আমরাও যত জলের ঢেউ এগিয়ে আসছিল, আমরাও তত পিছুতে ফিরে আসছি একদম যেখান থেকে সি বিচ শুরু হয়েছে সেখানে। যেহেতু আমরা যে রিসর্টে আছি সেই রিসর্টটা সমুদ্র লাগোয়া, তো আমরা নামার সময় সেই আমাদের রিসর্ট লাগোয়া বিচ দিয়েই নেমেছি। কিন্তু বিচ দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এসে পৌঁছে গেছি একদম সমুদ্রের যে মেন সি বিচ মন্দারমণিতে, যে প্রধান যে সি বিচটা আছে, যেখান দিয়ে সবাই নামে, সেই জায়গায় আমরা এসে পৌঁছেছি। আর সমুদ্রের জল, যেহেতু রোদ নেই এখন, খুব একটা রোদের তাপ নেই, সমুদ্র জলটা এভাবে সমুদ্রের জলে নেমে হাঁটা চলা করতে খুবই ভালো লাগছিল। হাঁটতে হাঁটতেই দেখতে পেলাম একটা জীবন্ত ঝিনুক। এখনও মন্দারমণির বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ছোট ছোট ঝিনুক, কাঁকড়া। ঝিনুকটা কিন্তু বেঁচে আছে, দেখুন নড়াচড়া করছে। আর প্রতিবার ঢেউয়ের সাথে সাথে ঝিনুকটা আরেকটু বালির ভিতর ঢুকে যাচ্ছিল। এটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে খুব ভালো লাগছিল। প্রায় সকাল 6টার সময় আমরা নেমেছিলাম এই সমুদ্রের বালিতে। তখন কিন্তু ভাটা চলছিল, মানে জোয়ার সবে আসছিল। জলটা অনেকটাই পিছনে ছিল। এখন প্রায় 8টা সাড়ে 8টা মতন বাজে। আর সমুদ্রের জল একদম পুরো বালির তটটা চাপা দিয়ে দিয়েছে, ঢেকে নিয়েছে জলটা। এবং জল এসে পৌঁছে গেছে একদম যে বিচের লাগোয়া যে পাথর অল্প ফেলা ছিল সেখানে। বাঁধানো বীচ, এইখানেই ছোট ছোট জায়গা করা ছিল বসার মতন। ওই জায়গাগুলোতে আমরা বসে দেখছিলাম যে জল আসছে, যে জোয়ার আসছে। এবার জলটা ধীরে ধীরে এতটাই উঠে যাচ্ছে যে আর এখানে বসতে দেবে না যা সাধারণ যে পর্যটক তাদেরকে।
কারণ সমুদ্রে উপকূলে যারা রক্ষী বাহিনী আছে তারা মাঝে মাঝেই বাঁশি বাজাচ্ছিল আর সাইরেনের শব্দ হচ্ছিল, যাতে সাধারণ পর্যটকরা সমুদ্রের ধার থেকে সরে যায়। কারণ এই যে জোয়ারটা আসছে, এই জোয়ারের সময় কোনো পর্যটক সমুদ্রে নামলে কোনো বিপদ হয়ে যেতে পারে, এই জন্যই কাউকে নামতে দেবে না বা সমুদ্রের একদম কাছে যেতে দেবে না। এই জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে এই বাঁশির শব্দ বা সাইরেন বাজার শব্দ এগুলো করা হচ্ছিল। আর দেখাই যাচ্ছে যে জল ক্রমশ এগিয়ে আসছে। এবারে এই পাথর পেরিয়ে যে এই যে সিমেন্টের চাতাল এখানেও জল উঠে যাচ্ছে। এবার আমরা ভাবছি যে চলে যাব আমাদের রিসর্টে। মেন সি বিচের তো আর দাঁড়াতে দেবে না, সমুদ্রের কাছে, তা দূর থেকে দেখতে হবে। কিন্তু রিসর্টের ভিতরে যেহেতু বিচ আর কি, একটা রিসর্টের একটা গেট বিচ সংলগ্ন, সেই গেটের কাছে দাঁড়ালে আরো সুন্দর, আরো ভালোভাবে সমুদ্রের জোয়ারটা দেখা যাবে বলে মনে হয়। মানে সেটা আমি দেখছিলাম আগের দিন রাত্রে। তাই এখন আমরা চলে যাচ্ছি রিসর্টের ভিতরে। কিছুক্ষণ আগেই আমরা এসে পৌঁছেছি রিসর্টে। রিসর্ট তো বিচের মেন সি বিচের পাশেই। তো যখন রিসর্টে এসেছিলাম তখন কিন্তু জল খুব একটা যে রিসর্টের ভিতরে আসছিল তা নয়। তো এখন দেখছি রিসর্টের ভিতরে জল ঢুকছে। তো সেটা দেখে আমি প্রথম দেখলাম যে রিসর্টের ভিতরে একটু একটু জল ঢুকছে। তো সেটা দেখে আমি মানে আমার হাজবেন্ড, আমার ছেলেকে ডেকে নিয়ে এলাম ঘর থেকে। তো এখন মোটামুটি দুপুর 11:30 এরকম বাজে। তো প্রচুর জল আছড়ে আছড়ে ঢুকছে রিসর্টের ভিতরে। আর মানে এতটাই সুন্দর যে ঢেউগুলো উঠছিল, সেইটা ক্লান্তিহীনভাবে দেখবো ভেবেছিলাম, কিন্তু এত সুন্দর, এতক্ষণ ধরে, দীর্ঘ সময় ধরে এই জোয়ারটা চলেছে আজকে বিশেষ করে। তো দেখে দেখে আমরা মানে আলা হয়ে গেছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে আর দেখতেও পাচ্ছিলাম না, শেষকালে বসে পড়েছিলাম। এই যে ধারে যে ছোট ছোট আটচালাগুলো করা আছে, এই এই যে গেট তার দুদিকে, আগের দিন রাত্রেও বসেছিলাম ওই ছোট আটচালার ভিতরে। তখন দেখছিলাম জোয়ার আসা, অন্ধকারের মধ্যে অতটা ভালো বোঝা যাচ্ছিল না, কিন্তু দিনের বেলা এই আটচালায় বসে কিছুক্ষণ সামনে দাঁড়িয়েছিলাম, তারপর আলা হয়ে গিয়ে আটচালায় বসেছিলাম, জোয়ার দেখছিলাম। আর সমুদ্রের ঢেউ এতটাই উঠছিল যে উচ্চতায়, এই পাঁচিল রয়েছে রিসর্টের এই গেটের দুদিকে, ওই পাঁচিল টপকে জল ভিতরে ঢুকে পুরো ভিজিয়ে দিচ্ছিল আমাদেরকে। শেষকালে বাধ্য হয়ে আমি ফোনটা ঘরের ভিতর রেখে এসেছিলাম। তাই যে সর্বোচ্চ যে ঢেউটা উঠেছিল জোয়ারে, সেই ছবিটা আমার তোলা হয়নি। ফোনটা খারাপ হয়ে যেত, কারণ ফোন হাতে যদি ওরকম জলের ধারে বসে থাকি তাহলে ফোনে জল ঢুকে যাওয়ার ভয় লাগছিল। যদিও ফোনটা ওয়াটারপ্রুফ, কিন্তু তবুও মনে হচ্ছিল যে যদি কোনোভাবে ফোনটার কিছু ক্ষতি হয়, সেই জন্য ফোনটা রেখে এসেছিলাম ঘরেতে। তা যতটা পেরেছি তুলেছি যে ঢেউটা কিভাবে আসছে। আর এই যে দুদিকে যে স্যাকগুলো রয়েছে, এই যখন জোয়ারের জল কিছুটা নেমে গিয়েছিল, ওই স্যাকের ওপরেও আমি গিয়েছিলাম, কিন্তু তখন আমার হাতে ফোনটা ছিল না। সেইটা একটা সুন্দর অভিজ্ঞতা, এবং আমার সুযোগের অভাবে বা বলতে গেলে আমার একটুখানি আলস্যর কারণে সেই ভিডিওগুলো আমি রাখতে পারিনি, মানে তোলা হয়নি। একটু ভয় লাগছিল যে ফোন যদি খারাপ হয়ে যায় জোয়ারের জলে, সমুদ্রের জল লেগে। সমুদ্রের ঢেউগুলো আছড়ে পুরো এই যে দুদিকে ওই পাঁচিল টপকে ঢুকে যাচ্ছিল এবং ভিজিয়ে দিচ্ছিল আমাদেরকে। সেই জন্য আমি রেখে দিয়ে এসেছিলাম ফোনটা। তাই যে স্যাকের ওপরে যে একজন লোক উঠছে, ওখানে আমরা উঠেছিলাম, কিন্তু এরকম যখন এরপরেই উঠেছিলাম, কিন্তু তখন আমার হাতে আর ফোনটা ছিল না। তাই ওই স্যাকের ওপরে যে ঢেউটা যে ফিরে যাচ্ছে, ওটা একটা সুন্দর যে দুলুনি স্যাকের, বা খুব সুন্দর লাগছিল। সমুদ্রের ভিতরে বেশ অনেকটা পৌঁছে গিয়েছিলাম স্যাকে ওঠার ফলে। ওইগুলো আমি আর ক্যামেরা বন্দি করতে পারিনি। যদি পরে কোনোদিন যাই তাহলে তখন চেষ্টা করে দেখব। আটচালা, এই যে দেখতে পাচ্ছে রিসর্ট, আর এই যে সমুদ্র, আর এই দুদিকে আটচালা। এবার বসে পড়েছি আমি আটচালাতে।
আর ক্লান্তিহীনভাবে দেখা আর হলো না, একটু আলাই হয়ে গেছি বলতে গেলে ঢেউ দেখতে দেখতে। আজ আমরা সমুদ্রে স্নান করব, স্নান করার ইচ্ছা আছে। অনেক দিন সমুদ্রে স্নান করিনি, তো তার জন্য আগে ভেবেছি যে দুপুরের খাবার খেয়ে নেব, তারপর সমুদ্রে স্নান করব এবং তারপরে আবার সমুদ্রে স্নান করার পর বালি বালি হয়ে যাবে গা এবং ভালোভাবে চান করব। স্নান করে আবার আমরা বিকেলবেলা যাব লাল কাঁকড়ার বীচ দেখতে। তো সমুদ্র স্নানের কিন্তু কোনো দৃশ্য ভিডিও আমি তুলিনি, কারণ কিছু কিছু জিনিস ব্যক্তিগত থাকাই ভালো। সব কিছু ভিডিওর মাধ্যমে তুলে ধরাটা ঠিক নয় বলে আমার মনে হয়েছে। এবার আমরা চলে যাব খাবার খেতে। আর এখানে বসে বসে কিন্তু অনেকেই ডাবের জল বা আইসক্রিম খাচ্ছিল, আমরাও খেয়েছি। তবে দুপুরের খাবার একটা আলাদা ব্যাপার। তো যাই, চলে এসেছি আমরা দুপুরের খাবার খেতে। আজকেও আমাদের খাবারের পরিমাণ একটু বেশিই নেওয়া হয়ে গিয়েছিল। আজকে আমাদের খাবারের মূল আকর্ষণ ছিল কাঁকড়া কষা। সমুদ্রের ধারে বেড়াতে গেলে আমরা কাঁকড়া খাই, খেতে ভালো লাগে। কিন্তু কাঁকড়া খাওয়ার একটা সমস্যা হলো কাঁকড়া খেতে অনেক সময় লাগে। যাই হোক, খাওয়া-দাওয়া সারার পর সমুদ্রে স্নান করে নিয়েছি আমরা। এখন বাজে বিকেল 4:30 মতো। তো আমরা বেরিয়ে পড়েছি লাল কাঁকড়ার বিচের উদ্দেশ্যে। লাল কাঁকড়ার বিচ যাওয়ার রাস্তার দুদিকে রয়েছে যে এই পলিথিনের চাদর চাপা দেওয়া যে ঘরগুলো, এখানে মাছ প্রসেসিংয়ের কাজ হয়। অর্থাৎ শুঁটকি মাছ বা শুকনো মাছ তৈরি হয় এখানে। তার জন্য এখানে প্রচুর গন্ধ ছাড়ছিল। এটাই হলো লাল কাঁকড়ার বিচে যাওয়ার পায়ে হাঁটা রাস্তা। আমরা টোটো থেকে নেমে এই হাঁটা পথেই এখন বিচের দিকে যাচ্ছি। এখানে টুরিস্ট এর সংখ্যা কম। আর বিচের ধারে এরকম ঝাউ গাছ বসানো হয়েছে লাইন দিয়ে। আর এই সুন্দর গাছগুলো রয়েছে লতানো গাছ, এই গাছগুলো আগে কোনোদিন দেখিনি। এখানেই প্রথম দেখলাম ঝাউ গাছ, এই লতানো গাছ, আর তারপরেই শুরু হচ্ছে বালি, আর দূরে রয়েছে সমুদ্র। আর এই বালির মধ্যেই রয়েছে প্রচুর লাল কাঁকড়া। কাঁকড়াগুলো সংখ্যায় তো বেশি বটেই, এমনকি এদের আকারও অনেকটাই বড়। আমরা যে আগে তালসারিতে লাল কাঁকড়া দেখেছিলাম, তার থেকে এখানে কাঁকড়ার সংখ্যাও বেশি, আকারেও বড়। তবে এখানে একটা জিনিস আমার খারাপ লাগলো, কিছু কিছু মানুষ এই কাঁকড়াগুলোকে ঢিল মারছিল। এই জিনিসটা বন্ধ হওয়া দরকার। যদি স্থানীয় প্রশাসন বা স্থানীয় লোকজন এই জিনিসটা বন্ধ করতে তৎপর হয়, তাহলে আমাদের খুবই ভালো লাগবে এবং এই কাঁকড়াগুলোকে আমরা আরও মানে বাঁচিয়ে রাখতে পারবো। এরা তো প্রাণী, এক রকমের, যে যারা এখানে অত্যাচার করলে ওরা চলে যাবে আমার মনে হয় সমুদ্রের এই অংশটা থেকে। তাই ওদেরকে যাতে থাকে ওরা এবং আমরা ওদেরকে বারবার দেখতে পাই গেলে, সেজন্য এদেরকে যত্ন করার প্রয়োজন বা এদেরকে রক্ষা করার প্রয়োজন। লাল কাঁকড়ার বিচে লাল কাঁকড়া দেখে, সমুদ্র দেখে সন্ধ্যার ঘোনাঘুনি আমরা সন্ধ্যার কাছাকাছি আমরা এসে পৌঁছালাম আবার মন্দারমণি যে সমুদ্রের বিচ, সেখানে মেন সি বিচে। এখানেই রয়েছে মনসা মন্দির। এই জায়গাটা মনসা মন্দিরের ভিডিও আমি আগেও দেখিয়েছি। এটা মনসা মন্দির বলা হচ্ছে, এখানে রয়েছে মা মনসা, কিন্তু আর তার সাথে এখানে কিন্তু সরস্বতীরও মূর্তি রয়েছে এই যে বাঁদিকে। আর ওপরে রয়েছে দুর্গা, লক্ষ্মী, কার্তিক, গণেশ। মন্দিরটা খুব সুদৃশ্য এবং রংচঙে, দেখতে খুবই ভালো লাগছে। সন্ধ্যা হতেই আমরা গেলাম চা খেতে। মন্দারমণির সি বিচের একটা জায়গায় তৈরি হচ্ছিল তন্দুরি মালাই চা। সন্ধ্যাবেলা আমাদের চা খাওয়ার অভ্যাস আছে, তাই চা খাবো যখন তখন এই চাটাই খাবো বলে ঠিক করলাম। আর কিভাবে চাটা তৈরি করছে সেই প্রসেসটাও আমি ভিডিওর মাধ্যমে ধরে রেখেছি। প্রথমে একটা ভাঁড়কে ভালো করে পুড়িয়ে নিচ্ছে, মাটির ভাঁড়। তারপর সেই ভাঁড়টা একটা পিতলের সসপ্যান, যেমন আমরা চা করি ওরম পিতলের সসপ্যানের মধ্যে দিয়ে তার উপরে গরম চাটা ছেঁকে দিচ্ছে, দুধ চা। এবং এই গরম চাটা মাটির ভাঁড়ে পোড়ানো মাটির ভাঁড়ে গরম অবস্থায় ঢালার জন্য একটা বেশ সুন্দর সোঁদা গন্ধ হচ্ছে, যেটা তন্দুরি ফ্লেভার আসছে। এটাই হচ্ছে যে তন্দুরি মালাই চা, তন্দুরি গন্ধটা আসছে। আর মালাই হলো যে এই যে চা তৈরি করা হয় যে দুধটা দিয়ে, সেই দুধটা একটা বড় হাঁড়িতে ফোটাচ্ছে ওনারা।
আর এই দুধটা ফোটানোর ফলে ও দুধের ওপরে যে সর পড়ছে সেই সরটাই এই যে চামচে করে তুলে ভাঁড়ের মুখে দিয়ে দিচ্ছে, মানে চায়ের ওপর দিয়ে দিচ্ছে। এই এই জিনিসটাই হলো মালাই। আর ফ্লেভারযুক্ত চাটা হলো তন্দুরি, যে হলো তন্দুরি মালাই চা। চাটা খেতে যে ভালো, কিন্তু সেরকম বিশেষ যে খুব একটা নাম অনুযায়ী যেমন বিরাট ভালো সেরকম কিছু নয়, তবে খেতে খারাপ নয়, গন্ধটা ভালোই লাগছিল। বেড়াতে এসে একদিন এরকম চা ট্রাই করা যেতেই পারে। চা খেয়ে আমরা সমুদ্রের ধারে কিছুক্ষণ বসেছিলাম, ঘোরাঘুরি করলাম। আর আজকে যেহেতু সমুদ্র স্নান করেছি তাই আর সারাদিন সমুদ্র দেখেছি, তাই এবার রাতও হয়ে আসছে। চা খাওয়ার পর আমরা চলে এলাম, এই সমুদ্র দেখে চলে এলাম, ফিরে এলাম রিসর্টে। এবং রিসর্টে ফিরে আজকে আর আমরা বেশি কিছু খাইনি, যেহেতু দুপুরে কাঁকড়া খেয়েছিলাম, অনেকটাই পেট ভার ছিল। তাই আমরা রাত্রে নিয়ে এই ফিশ ফিঙ্গার, চিকেন পকোড়া আর 1 প্লেট মিক্স চাউমিন নিয়েছিলাম। এটা 3 জনে ভাগ করে খেয়ে রাত্রিরে আমরা শুয়ে পড়লাম। তার আগে একবার সমুদ্রের ধারে গিয়েছিলাম। আজ মন্দারমণিতে আমাদের 3য় দিন। আজ রবিবার। কালকে সমুদ্রে স্নান করেছিলাম, তার জন্যই হোক আর যে কোনো কারণে আজকে সকাল থেকে শরীরটা একটু মানে ব্যথা ব্যথা লাগছে, মানে টায়ার্ড লাগছে। আর গা হাতে খুব ব্যথা হয়েছে, সম্ভবত সমুদ্রে প্রচুর স্নান করার জন্য। আর খুব ঘুমের ঘোর লাগছিল। সকালেই উঠেছি, অনেকটাই সকালে। এখন সময় পৌনে 7টা বাজবে। সমুদ্র ধীরে ধীরে নেমে যাচ্ছে পিছন দিকে, মানে ভাটা শুরু হয়েছে, আরও একটু সমুদ্র নামবে। কিন্তু আজকে খুব ক্লান্ত লাগছে শরীরটা। এখন জোয়ার মানে শুরু হতে দেরি আছে। তো ক্লান্ত শরীরেই আমরা নেমে পড়লাম সমুদ্রের বালির মধ্যে। কালকে গতকালকে আমরা অনেকটা হাঁটা চলা করেছিলাম বিচ বরাবর, কিন্তু আজকে ক্লান্তির জন্য বেশি যাবো না, হাঁটবো না বেশি। এই আমাদের যে রিসর্ট লাগোয়া বিচেই নেমেছিলাম প্রথমে। ওখান থেকে উঠে এসেছি যে মেন সি বিচ সেখানে, আর এখানে একটা চায়ের দোকানে চা খাচ্ছিলাম। দূরে সমুদ্রটা দেখা যাচ্ছে, সমুদ্র দেখতে দেখতেই চা খাচ্ছিলাম। মাঝে মাঝে ঝিরঝিরে বৃষ্টি নামছে, তাই একটু ছাওয়া জায়গায় বসে চা খেয়ে নিলাম। বৃষ্টিটাও থেমে গেছে। আর ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি বিশ্ব বাংলা পার্ক বলে একটা জায়গা আছে মন্দারমণি মেন সি বিচে, এখানে গ্যালারির মতন করা আছে বসার জায়গা। আর যখন জোয়ারটা আসছে তখন সমুদ্রের জলটা এই জায়গায় বেশি ঢুকছিল, মানে সমুদ্র উচ্ছ্বাসটা এখানে বেশি হচ্ছিল জলের। সেই দৃশ্য তোলা হয়নি, তবে আমরা দেখেছি। আর ওখানে বসে বসেই দেখতে লাগলাম সমুদ্র। যেহেতু হাত পাগুলো একটু ব্যথা লাগছে, তাই বসেই গ্যালারির মতো যে জায়গাগুলো করা আছে ওখানটায় বসে এই গরুটাকে দেখলাম সমুদ্রে নেমেছে, ওটাই একটু ভিডিও তুলে রেখেছি। কিভাবে যে নামছে এরা, কেননা সমুদ্রের ধারে তো প্রচুর পাথর ফেলা আছে। তো সেইখানে বসে কিছুক্ষণ বসে থাকার পর আমরা ফিরে এসেছিলাম রিসর্টে, এবং আমি শুয়ে পড়েছিলাম। আমার ঘুম পাচ্ছিল প্রচণ্ড, আর খুব ক্লান্ত লাগছিল। অনেকটাই সময় পেরিয়ে গেছে, এখন প্রায় দুপুর 12:30। তো জোয়ার আসতে শুরু করেছে, মানে হাই টাইডটা হবে আরও পরে। আর একটু জোয়ার মানে ভালোই অনেকটাই আসছে। গতকাল যে জোয়ার দেখেছিলাম সেই জোয়ার আজকে হয়নি, মানে শনিবার জোয়ার যতটা জল উঠেছিল তার থেকে রবিবারে জলের হাইট কম ছিল এবং জোয়ারের তীব্রতাটাও একটু কম ছিল। তো সেটাই অনেকক্ষণ ধরে বসে বসে দেখলাম। আজকে সমুদ্র স্নানের কোনো ব্যাপার নেই, এমনি গা হাত প্রচুর ব্যথা হয়ে আছে সমুদ্রে স্নান করার জন্যে। যতক্ষণ পারা যায় এখানে বসে থেকে দেখবো যে সমুদ্রে কিভাবে জোয়ার আসছে, জল উঠছে, কতটা উঠছে, ব্যাস এটুকুই দেখবো। দেখার পর স্নান টান সেরে নেবো। আজকে আর কোথাও না, আজকে এই মন্দারমণি বিচেই। কালকে গিয়েছিলাম লাল কাঁকড়ার বিচে, কিন্তু আজকে আর কোথাও যাবো না, আজকে এখানেই থাকবো। আজকে স্যাকেও উঠবো না, কারণ পাটা যা কন্ডিশন, আমার তো এমনি ব্যথা ট্যাথার হয় বেশি, অনেকেই জানেন যারা আমাকে চেনে। তো সেই জন্য পায়ে ব্যথার জন্য এই এতটা সিঁড়ি ভেঙে ওই স্যাকের ওপর
আরও উঠবো না আজকে। তো এই আটচালার যেখানে এই রিসর্টের ভিতরে যে আটচালাগুলো করা আছে, এখানেই আজকে বসে বসে যতটা পারা যায় সমুদ্র দেখব। মন্দারমণির সমুদ্রের সৈকত সত্যিই আমার খুবই ভালো লেগেছে। বিশেষত এই মন্দারমণির এই যে সৈকতের ধার বরাবর যে রিসর্টগুলো আছে, মন্দারমণি সমুদ্র সৈকত থেকে অল্প দূরেই রয়েছে মেন রাস্তা, আর মেন রাস্তার দুদিকে বাঁদিকে ডান দিকে প্রচুর রিসর্ট। এবার যেই রিসর্টগুলো সমুদ্র আর রাস্তার মাঝখানে রয়েছে, সেই প্রত্যেকটা রিসর্টই প্রায় সমুদ্রের দিকে একটা করে গেট আছে। আর যে রিসর্টগুলো রাস্তার উল্টো দিকে রয়েছে, সেইগুলো হচ্ছে যে রাস্তা পেরিয়ে মেন যে সমুদ্রের যে মেন মন্দারমণির যে মেন সি বিচ, সেইটা তারা যারা ওই সব রিসর্টে থাকবে তাদের এই মেন সি বিচে যেতে হবে সমুদ্র দেখার জন্য, এছাড়া দ্বিতীয় কোনো অপশান নেই। কিন্তু যারা এই সমুদ্রের ধারে যে রিসর্টের মুখগুলো খোলা আছে বা রাস্তার যে সমস্ত রিসর্টের একদিকে রাস্তা একদিকে সমুদ্র, এই রিসর্টগুলো যারা থাকবে তারা মানে রিসর্ট একটা তো মেন সি বিচে আছে, মেন সি বিচ মন্দারমণি, সেই বিচটাতে গিয়েও তারা সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবে এবং আমাদের মতন এরকম রিসর্টে বসেও সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবে। এই স্যাকগুলোতে জলগুলো ঢুকছে, ওই স্যাকগুলোর জন্য একটু দৃষ্টিপথটা বাধা পড়ছে, মানে সমুদ্রটা খোলাভাবে দেখা যাচ্ছে না। আর এই আমাদের এই রিসর্টের গেটের দুদিকে দুখানা স্যাক, ওদিকে একটা রয়েছে এদিকে একটা রয়েছে। আবার এই স্যাকের জন্য সমুদ্রের ঢেউটাও আবার বেশি মানে ভেঙে ভেঙে যাচ্ছে, জলটা দেখতে বেশি ভালো লাগছে। ও আমরা সমুদ্রের ধার থেকে এসে তিনজনে মিলেই স্নান সেরে নিয়েছি। আজকে আর সমুদ্র স্নান নয়, স্নান করে বেশ ভালো লাগছে, ফ্রেশ লাগছে। আজকে খুব কম পরিমাণ খাবার নিয়েছি এবং এই খাবারটুকুই আমরা ভাগ করে খাবো তিনজনে। এটাই আমাদের আজকে মানে ভেবে নিয়েছিলাম আগে থেকে, তো সেই অনুযায়ী আমরা খাবার খেয়ে নিয়েছি। খাওয়ার পর আর দুপুরে রেস্টের কোনো ব্যাপার নেই, একদম নেমে পড়েছি বিচে, সি বিচে। ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের রিসর্ট, আর অজস্র দেখতে পাচ্ছেন এই স্যাকগুলো, এগুলোর কথাই বলছিলাম। এই যে এইখান দিয়েই আমরা নেমে এসেছি। আর এবার আমরা সারা বিকেলটা এই সি বিচে কাটাবো। তো এখানে অনেক রকম রাইড রয়েছে, মানে সাইকেল চালানো, বিভিন্ন রকমের গাড়ি রয়েছে। তো এগুলো কোনোটাই আমরা নিজেরা চাপিনি, কিন্তু দেখতে ভালো লাগছিল। একটু সন্ধ্যা হতেই আমরা চলে এসেছি যে বিচ সংলগ্ন যে বাজার সেখানে, কারণ আজকে কিছু কেনাকাটা করতে হবে, মানে করবো কেনাকাটা, কালকে বাড়ি চলে যাব। এই দোকানটা, অনেক দোকান ঘুরে ঘুরে এই দোকানটা আমাদের বেশ ভালো লাগলো এবং এদের ব্যবহারও খুব ভালো ছিল। ওই জন্য এখান থেকে আমরা এই যে প্রয়োজনীয় জিনিস কিনেছি, বাড়িতে যারা আছে তাদের জন্য টুকটাক একটু উপহার কিনেছি, এই আর কি। কেনাকাটা করতে করতেই শুরু হয়ে গেল কিন্তু বৃষ্টি। আর এই বৃষ্টির জল একদম পুরো মার্কেটের ভিতরে যে রাস্তাগুলো, সেই রাস্তা দিয়ে বয়ে যাচ্ছে। আবার অনেকে এই জলটা আবার ধরেও রাখছে, কাজে লাগাবে হয়তো কোনো কিছু। এখানে রয়েছে এরকম কাজুর দোকান, আর এই যে মিক্সড যে কাজু শুধু নয়, তার সঙ্গে যে নানা রকমের আরও ড্রাই ফ্রুটের যে মিক্স একটা পাওয়া যাচ্ছিল, এই যে রঙিন রঙিন রয়েছে এরকম, আমরা এটাই নিলাম এই জিনিসটা। আর সমস্ত কেনাকাটা করার পর আমরা চলে এলাম আমাদের রিসর্টে এবং রিসর্ট থেকেই আজকে এবার সমুদ্র দেখতে লাগলাম। এখন আবার পুনরায় শুরু হয়েছে জোয়ার আসা, কিন্তু জোয়ার আজকে আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে যাবে, তাই শেষ পর্যন্ত হয়তো সবটা দেখা হবে না আমাদের। আজ আমাদের মন্দারমণি থেকে ফিরে যাওয়ার দিন। একটু পরেই আমরা ব্যাগপত্র গুছিয়ে রওনা হব। তার আগে একটুখানি সমুদ্রটা দেখতে এসেছি। বাইরে গিয়ে চাটা খাওয়া হয়ে গেছে। রিসর্টের একদম গেট থেকে যেহেতু সমুদ্রটা দেখা যায়, তাই দেখছি। এখন প্রায় ভাটা, মানে পুরোপুরি ভাটাটা হয়নি, কিছুটা হয়েছে, আরও একটু সমুদ্রের জল নামবে। আর জোয়ার এলে এইখান পর্যন্ত জল আসে, ভাটা চলছে, তা ভাটার সমুদ্রই একটু দেখে নিই।
এরপর তো বাড়ি চলে যাব। আবার কবে আসবো সমুদ্র দেখতে জানি না, অন্য কোনো জায়গায় যাব, হয়তো মন্দারমণি নয়, এমন অন্য কোনো সমুদ্র সৈকতে যাব দেখতে। কিন্তু তার আগে এটা এখন দেখি, উপভোগ করি। তারপর গোছগাছ তো হয়েই গেছে, তারপর চলে যাব বর্ধমান ফিরে। বাসের টিকিট বুক করা আছে, টিকিট নিয়ে যাব। ওই বাসে করেই আমরা বর্ধমান ফিরে যাব। টিকিটটা আগে থেকেই কেটে রেখেছি, নাহলে যদি অসুবিধা হয়। বাসের ওখান থেকে মেসেজ করেছিল। এবার দেখে নিয়ে রিসর্টে গিয়ে, মানে রিসর্টের মধ্যেই তো আছি, ঘরের ভিতর গিয়ে সব কিছু গোছগাছ করে বেরিয়ে পড়ব। কীরকম হাওয়ার শব্দ শোনা যাচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর আকাশ ঘোর করে আছে। রিসর্টটা এই সকালের আবছা আলোয় দেখতে খুব ভালো লাগছে। গাছগুলো এত মাথা দোলাচ্ছে, সে মানে অপরূপ সুন্দর লাগছে। আজকে যেহেতু চলেই যাব, তাই একটু চারদিকটা সকালবেলা ঘুরে ঘুরে দেখছিলাম। সমুদ্রের বিচের মধ্যেও একবার নামলাম, বিচটা একবার দেখে নিচ্ছি আরও একবার ভালোভাবে। যেন যেতেই ইচ্ছা করছে না বাড়ি, কিন্তু তবু যেতে তো হবে। এখানে তো আর ঘুরতে 2-4 দিন আসার জন্যই ঠিক আছে, কিন্তু নিজের বাড়ি একটা আলাদা ব্যাপার। বাড়ি ফেরার আগে আরও একবার নামলাম সমুদ্রের বিচের মধ্যে। এখন চলছে ভাটা আর প্রচণ্ড হাওয়া, আকাশ ঘোর করে আছে, কালো মেঘে ঢাকা। সম্ভবত অল্প সময়ের মধ্যেই বৃষ্টি শুরু হবে, আর বর্ষাকালে তো বৃষ্টি হবেই, সে আর বলার অপেক্ষা রাখে না। দেখুন জামা কাপড়গুলো পুরো একদম চেপটে যাচ্ছে গায়ের সঙ্গে। আমি বীচ বরাবর বেশ কিছুটা এগিয়ে গেলাম সামনের দিকে। এবার রিসর্টে ফিরে গোছগাছ সম্পূর্ণ করে আমরা উঠে পড়েছি একটা অটোতে। আজকে অটো করে যাব চাউলখোলা, এবং তারপর চাউলখোলা থেকে বাসে করে ফিরে আসবো বর্ধমান। এই হলো মন্দারমণির মেন সি বিচ। টাটা করে দিয়ে মন্দারমণির মেন সি বিচকে আমরা পৌঁছে গেলাম চাউলখোলা। আমরা বাসে উঠে পড়লাম। এবার আমরা ফিরে আসবো বর্ধমান। যাওয়ার সময় আমরা SBSTCর বাসে গেছি, কিন্তু ফেরার সময় আমরা একটা প্রাইভেট বাসেই ফিরলাম, কারণ আমাদের সময় অনুযায়ী, ফেরার সময় অনুযায়ী এই বাসটা আমাদের ঠিকঠাক ছিল। একটা বিরাট স্মৃতি রয়ে গেল আমার এই ভিডিওর মধ্যে দিয়ে।